ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো আমরা তো সংসদ ভবনের এখানে বেশ কোলাহল মুখর একটা পরিবেশ, জি আর এখানে আমাদের সামনে রয়েছে সংসদ ভবন। তো আমরা একটি জায়গায় বসে জি। কথা বলতে চাই। বিশেষ করে বসার যে ব্যবস্থা রয়েছে জি। সেটি কিন্তু চায়ের দোকানের যে বেঞ্চ কিংবা টুল, সেখানে আমরা বসি। আচ্ছা, এখন আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি প্রবীণদের বিষয় নিয়ে, এবং সেখানে আপনার জীবনের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আপনি একটু বর্ণনা করবেন। আমরা এদিকে মুখ করে বসবো যাতে সংসদ ভবনটা দেখা যায় এখান থেকে। আচ্ছা, তো আমরা শুরু করতে পারি। তো আমি যেটি বলতে চাই যে বাংলাদেশের জ্যেষ্ঠ এবং প্রবীণ নাগরিক যারা রয়েছেন তারা কেমন আছেন, কিভাবে চলছে তাদের জীবন। এদের বেশিরভাগই হয়তোবা ভালো অবস্থানে নেই। তো তেমনি একজন প্রবীণ নাগরিক বাংলাদেশের, যার সঙ্গে আমার দীর্ঘ পরিচয় রয়েছে, তার জীবনের কথা আজকে আমি শুনতে চাই। নুরন ভাই, জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কি আমাদের আমরা প্রবীণ নাগরিক নিয়েই কথা বলছি। জি। তো প্রবীণ নাগরিকরা কেমন আছেন আপনার দৃষ্টিতে? আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের প্রবীণ নাগরিকরা এভারেজ যেভাবে আছে তাদের তুলনায় অপেক্ষাকৃত ভালো মানে আমি আছি, এবং বেশিরভাগ প্রবীণ। আমি শুধু বেশিরভাগ বললেই এখানে যথেষ্ট মনে করি না। বাংলাদেশের প্রবীণ অর্থাৎ 60+ যারা আছেন তাদের মধ্যে 70% ঊর্ধ্ব যারা প্রবীণ আছেন তারা ভালো অবস্থায় নেই। তারা পারিবারিকভাবে নিগৃহীত এবং সামাজিকভাবে প্রচণ্ডভাবে অবহেলিত। তাদের খোঁজ খবর কেউ নেয় না, রাষ্ট্র নেয় না, পরিবার নেয় না, আত্মীয় স্বজন নেয় না। সেই অর্থে আমি বলবো, ইন কম্পারিজন একটু ডেভেলপ কান্ট্রিজ, কল্যাণ রাষ্ট্র যেগুলো আমরা বলি, ইউরোপের রাষ্ট্র, আমেরিকা, কানাডা, ওগুলোর তুলনায় আমাদের দেশে যে নিরাপত্তা, যেটা প্রবীণদের যেটা একটা অসহায় অবস্থায় যে একটা নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, তারপর তার খাদ্যের নিরাপত্তা, তার বাসস্থানের নিরাপত্তা, তার চিকিৎসার নিরাপত্তা গ্যারান্টি, এটা আমাদের দেশে একেবারেই অনুপস্থিত। কিছু কিছু যদিও প্রবীণ নিবাস গড়ে উঠেছে, এটা শহুরে মানুষদের জন্য। আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যেই রয়ে গেছে বেশিরভাগ প্রবীণ, যারা এই প্রবীণ নিবাস বলেন, বৃদ্ধাশ্রম বলেন, এই শব্দগুলোর সাথেও পরিচয় নয়। এগুলো হচ্ছে শহুরে কিছু এলিট শ্রেণীর মানুষ, যারা তাদের বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত সন্তানদের দ্বারা পরিত্যক্ত। তারাই বরং তাদের কিছু আত্মছাত্র আছে, তারা কিছু টাকা পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকতে পারে। সামগ্রিকভাবে আমি এক সেন্টেন্সে বলে এটাই বলবো যে এই প্রবীণদের দিকে সকলেরই একটু নজর দেওয়া উচিত। তাদের সমস্যার কীভাবে সমাধান হয়, কীভাবে তাদেরকে সারা জীবন সংগ্রামের মাধ্যমে নিজের পরিবারের স্বজন এবং দেশকে তারা এগিয়ে নিয়ে যায়, অথচ পরিশেষে শেষের দিকে তারা পরিত্যক্ত হয়ে যায়। এই মানুষগুলোর দিকে নজর দেওয়া দরকার। রাষ্ট্রের পরিকল্পনা থাকা উচিত, এবং যেই সন্তানরা বেড়ে ওঠে সেই সন্তানদের মননে মেধায় এটা ঢুকিয়ে দেওয়া উচিত যে প্রবীণদেরকে তাদের শেষ বয়সে দেখাশোনা করাটা এটা কোনো তাদের অনুগ্রহ নয়, এটা তার দায়িত্ব, এটা তাদের কর্তব্য। চমৎকার বলেছেন। আর যে বিষয়টি আমি যতটুকু জানি সেখান থেকে আমি কিছুটা আপনার সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে প্রবীণদের যে দুর্দশা, দুঃখের কথা আপনি বলেছেন, সেটি কোনো দেশের সাথেই তুলনা হয় না। আচ্ছা, এখন ব্যক্তি পর্যায়ে যদি পরিবার তো হচ্ছে একটি আদিম সামাজিক ব্যবস্থা, এবং এখানে বাবা মা ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব মিলে থাকেন, এবং শিশুকালে আপনি যে সন্তানকে লালন পালন করেন সেই সন্তানটি আপনার বার্ধক্যে কিংবা প্রবীণ অবস্থাতে সেই সন্তানটি আপনার জন্য কী দায়িত্ব পালন করতে করে সাধারণত আমি যতটুকু অনেকগুলো ঘটনা জানি, এই ঘটনাগুলোর মধ্যে বেশিরভাগই দেখেছি অনেক প্রবীণকে বৃদ্ধ নিবাসে ফেলে রাখা হয় এবং তারপরে কোনো খোঁজখবর নেয় না। তো আপনার জীবনের অভিজ্ঞতাটা বলবেন? আসলে দেখুন, প্রবীণদের ব্যাপারে যত্নশীল হওয়ার জন্য আমরা যে ধর্মাবলম্বী ইসলাম ধর্ম, এখানে সর্বোচ্চ নীতিটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন সূরা বনী ইসরাঈলে
23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে বৃদ্ধ অবস্থায় একজনকে পেলে এবং উভয়কে পেলে তাদের প্রতি কিভাবে আচরণ করতে হবে, কত নম্র, কত ভদ্র, কত যত্ন, কত বিনয়ের সাথে আচরণ করতে মহান রব আমাদের মালিক, বিশ্বজাহানের মালিক সেখানে বর্ণনা করেছেন। বলেছেন সন্তানরা যেন মা বাবার আহ শব্দ করে এমন আচরণ সন্তানদের না করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওইভাবে যে আচরণ করাটা, ওই আচরণ করাটা আল্লাহর হুকুম পালন করা, এবং ওই আচরণ না করাটা হচ্ছে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা। এইভাবেই খুব সুন্দরভাবে আমাদের ধর্মের জিনিসটা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার ব্যর্থতাটা স্বীকার করে বলছি, আমাদের প্রজন্মে অনেকেই আমরা কোরআন শরীফ বোঝাটা বা আমার নিজের ধর্ম বোঝাটা প্রয়োজন মনে করতাম না, এবং নিজেরা জানতামও না যে শিশু কিশোর বয়সে বাচ্চাদের মাথায় এই সুখাদ্যগুলো ঢুকিয়ে দিতে হবে। আমি ব্যক্তিগতও পারিনি, আমার প্রজন্মের অনেকেই পারেনি। কিন্তু আমি মনে করি ধর্মীয় এই মূল্যবোধটুকু তাদের মাথায় যদি সময় থাকতে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আজকে আমার মতন বা আমাদের মতন যারা পরিত্যক্ত পিতামাতা, তাদেরকে পরিত্যক্ত ভবিষ্যতে আর হতে হবে। আচ্ছা, এই পরিত্যক্ত বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? পরিত্যক্ত আমি এই জন্য বলছি, আমার বিষয়ের ব্যাপারে যদি বলেন, আমার সাথে আমার সন্তান স্ত্রী ভালো ব্যবহার করে নাই দীর্ঘদিন যাবৎ। বিশেষ করে তারা যখন আমার রক্তঘামে 2টা চাকরি করার পরেও আমি তাদের জন্যে, আমি হালাল ইনকামে থাকতে গিয়ে তাদেরকে ভালো পড়ালেখা করাতে গিয়ে 2টা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তাদের গ্র্যাজুয়েশন করিয়েছি, এবং তারা ভালো ভালো জব করে। কিন্তু তারা এবং তাদের মায়ের সহযোগে তারা আমার সাথে পরিণত বয়সে গ্র্যাজুয়েশন করে খারাপ ব্যবহার করেছে এবং আমাকে হুমকিমূলক কথাবার্তা বলেছে, যার কারণে আমি তাদের কাছ থেকে এক পর্যায়ে নিজের জীবনে নিরাপত্তার কথা বিবেচনা করে সরে এসেছি। আচ্ছা, আপনার ছেলে কয়টি? 2 জন। মেয়ে আছে? নাই। আচ্ছা, তো এই 2 ছেলে এখন কোথায় থাকে? 2 ছেলে একটা জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি BJIT, একটা বিখ্যাত সফটওয়্যার কোম্পানিতে জব করে, এবং তার স্যালারি অনেক ভালো। আমি যতটুকু শুনেছি, আমার তো 4 বছর তার সাথে আয় হলো, আমি যতটুকু শুনেছি সে 2 লাখ অ্যাবভ বেতন পায়। আর ছোট ছেলেটা যদিও DVM পাস, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে, সেও নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানিয়ে নিয়েছে, এবং ব্রেইনসফট নামক একটা বিখ্যাত সফটওয়্যার কোম্পানিতে সে মিড লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। সেও অ্যারাউন্ড 70+ বেতন পায়। এটা কি বাংলাদেশে? বাংলাদেশ। আচ্ছা, এদের সাথে আপনার ডিটাচমেন্টটা কত দিনের? 2022 সন। তখন তারা প্রতিষ্ঠিত? তাদের না, তখন তারা জবে ইন করেছে। আচ্ছা, তো কিভাবে এই বিচ্ছিন্ন এটা হয়েছে কি, আসলে আমি 2টা জব করাতে রাত পর্যন্ত হতো, বাসায় ফিরতে ওই জিনিসটা তাদের মা, এটা আমার অ্যাজাম্পশন, তাদের মা তাদের মাথায় ঢুকিয়েছে উনি এত রাতে আছে কেন। আমি আবার 2টা জব করে এক বাসায় পড়ালেখা করতাম। অ্যাট দ্য এজ অফ 49 and 50 আমি ইংরেজিতে মাস্টার্স করেছি। তো 2টা জবের পরে আরেকটা বাসায় পড়ালেখা করে আসতাম, কারণ আমার ছোট ছেলেটা তখন ছোট ছিল, সে বইটই ছিঁড়ে ফেলতো। আচ্ছা, তো সেই হিসাবে তখন ওই জিনিসটাকে উনি নেগেটিভভাবে ব্যাখ্যা করার কারণে ছেলেদের মধ্যে একটা খারাপ জিনিস হয়ে গেছে। সেটা হলো এক পর্যায়ের আমার ধারণা। কিন্তু এখন যখন আমার ছেলে 32 বছর এবং 38 বছর হয়ে গেছে, এখন তো তাদের মাথায় ঢুকাই দিচ্ছে ওই জিনিসটা, আমি আমার মাথায় রাখতে পারতেছি। এই বয়সটা তো তাদের জন্য পরিণত বয়স, তাদের জাজমেন্ট ক্ষমতা ডেভেলপ করা উচিত ছিল। তারা আমাকে এরকম একটা অবস্থায় তাদের নিজস্ব পারিবারিক ঝামেলার জন্য আমাকে মৃত্যুর হুমকি দেওয়াটা তাদের জন্য উচিত হয়নি, এবং আমি নিজের নিরাপত্তা বিবেচনা করে সরে এসে আমি একলা জীবন যাপন করছি। আল্লাহর রহমতে আমি নিজে এখনও রোজগার করছি। আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে এই বিশ্বের একজন বাবা, আমি তাকে একজন শ্রেষ্ঠ বাবা হিসেবেই চিহ্নিত করতে চাই। তিনি তার সন্তানদের মানুষ করেছেন, সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন, তারপরে তারা ভালো অবস্থানে রয়েছে, অর্থাৎ চাকরি জীবনেও তারা ভালো, পেশাগত জীবনেও তারা অনেক উপার্জনশীল মানুষ হিসেবে রয়েছে। কিন্তু বাবা মার প্রতি, কিংবা বিশেষ করে ওনার প্রতি যে বীতশ্রদ্ধ, ওনার প্রতি যে একটি কি বলবো, যে ওনাকে দূরে সরিয়ে রেখে তারা নিশ্চিন্ত জীবনযাপন করছে। আর এই বয়সে, আপনি বয়স কত হয়েছে? 73 বছর বয়সে তিনি চাকরি করেন। এখনও কি 2টো চাকরি করেন? না। আচ্ছা, আপনি কি পজিশনে চাকরি করেন একটু বলবেন? আমি পেট্রো বাংলার কোম্পানি থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার রিটায়ার করেছি 2010 সালে। এরপরে আমি একটা প্রাইভেট কোম্পানি গ্যাস মিল লিমিটেড
এটাতে ছিলাম প্রায় 14 বছর। গত ডিসেম্বর পর্যন্ত ওখানে ছিলাম। এখন আমি এপ্রিল থেকে একটা সফটওয়্যার কোম্পানিতে কনসালটেন্ট লিগ্যাল অ্যান্ড অ্যাডমিন হিসাবে আছি। আচ্ছা, তো তিনি অর্থাৎ আপনার যে উপার্জন সেটি দিয়ে আপনার জীবন ধারণ ইনশাল্লাহ চলে যাচ্ছে ভালো মতে, আর আপনার কোনো পিছুটান আছে বলে আমার মনে হয় না। আমার একটা পিছুটান আছে। আমরা 5 ভাইয়ের মধ্যে আমি বড় ভাই এবং ছোট ভাই, এই 2 জন বেঁচে আছি। মাঝখানে 3 জন মারা গেছে। যে ছেলে 3 জন মারা যাওয়ার মধ্যে একটা ভাই আমার প্রতি কৃতজ্ঞ ছিল, কিন্তু সে যখন মারা যায় 8 বছর আগে, তখন তার 4টা এতিম সন্তান এবং একটা বিধবা মহিলা রেখে যায়। তারা নাবালকই ছিল। এই এতিম বিধবাদের প্রতি আমি দায়িত্ব পালন করার জন্য এই কষ্ট করি হলেও আচ্ছা। চাকরি বাকরি করি, উপার্জন করার চেষ্টা করি এবং আচ্ছা। মাসিক তাদের খরচটা বড়। হ্যাঁ, শুনেছেন দর্শক, উনি যেটি বললেন যে তিনি কিন্তু এখনও একজন অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং আপনার ছোট ভাইয়ের জি জি ছেলে মেয়ে জি। 4 জন, জি আর তার স্ত্রী, সবাইকে আপনি ভরণ পোষণ এমনকি করছেন। তাদের বাড়ি করার তাদের সেরকম মানসম্মত গৃহও ছিল না। এই বছর এই 2025-এ এসে তারা মোটামুটি 3 রুমের 3 সেট বাড়ি করেছে, ওয়াল করে। ওটারও খরচ আমি আচ্ছা, আপনি দিয়েছেন। আসলে আমি দিয়েছি বললে গুনাহ হবে হয়তো। না, যাই হোক, দিয়েছেন, হ্যাঁ। আল্লাহ পাক দিয়েছেন, আমার হাত দিয়ে হয়তো। আচ্ছা, আপনারা শুনলেন একজন প্রবীণের অভিজ্ঞতা, জীবনের কষ্টের কথা, দুঃখ গাথার কথা। এটি খুব একটি স্বাভাবিক বিষয় নয় বলে আমি মনে করি, কিন্তু বাংলাদেশের জন্য এটি অনেকটাই স্বাভাবিক। না, আজকে বাংলাদেশের প্রবীণরা রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, দেশগতভাবে, পারিবারিকভাবে নিগৃহীত। সর্বত্র নিগৃহীত, বঞ্চিত। অর্থাৎ যে সুবিধার দাবিদার আমরা প্রবীণরা, সেই সুবিধা তো দূরে থাক, সুবিধার কাছাকাছিও আমরা পৌঁছতে পারছি না। প্রিয় দর্শক শ্রোতা, এই বিচারের ভার আপনাদের উপরে দিলাম। এই প্রবীণ নাগরিক মিস্টার নুরুল আমিন যা বললেন সেটি শুনে আমার মনেও কষ্ট লাগছে। তারপরেও আমরা বলি যে আপনি একজন সাহসী মানুষ, এবং সাহসের সঙ্গে আপনি এগিয়ে গেছেন, এগিয়ে যান, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।